তাহলে আমরা এই আগের ক্লাসগুলোতে আমরা আয়নিক যৌগর কথা আলোচনা করছিলাম এবং সেইটার উদাহরণ হিসেবে আমরা NaCl দেখেছিলাম বা নুন, যেটা Na+Cl- দিয়ে তৈরি। এইবার দেখো কি করে Na+ হলো। Na একটা ইলেকট্রন দিয়ে দিল Clকে, Na+ হয়ে গেল, আর ক্লোরাইড একটা ইলেকট্রন নিয়ে মাইনাস হয়ে গেল, দিয়ে Na+Cl-, এইটাই হচ্ছে যে আয়নগুলো দিয়ে নুন তৈরি NaCl। আবার এই দেখো NaF, Na একটা ইলেকট্রন দিয়ে দিল Fকে, এ দেখো Fকে, তাহলে Na+F- হয়ে গেল, দিয়ে তারপরে সেটা আয়নিক একটা যৌগ তৈরি করলো। এইটা হচ্ছে আয়নিক যৌগ। এইবার দেখো আয়রনের না মানে ধাতুর কম, এই প্রত্যেকটা ধাতুর যে আয়নিক ফর্ম, যে চার্জ ফর্ম, সেইটা এক একটা আয়নে আছে। এনের যেরকম শুধু একটাই চার্জ ফর্ম আছে, সেটা হচ্ছে Na+। কিন্তু কিছু কিছু ধাতু আছে যেগুলোর এই যে চার্জগুলো, ক্যাটায়নের যে প্লাস চার্জ, সেইগুলো এক একটা কম্পাউন্ডে এক এক রকম হয়। যেরকম সেইগুলোর মধ্যে উদাহরণ হচ্ছে আয়রনের যে কম চার্জটা, মানে সেটা হচ্ছে +2, সেটাকে বলে ফেরাস। বেশি চার্জটা যেটা হয় সেটা হচ্ছে +3। এই দুটো অবস্থাতেই থাকতে পারে আয়রন হিসেবে, আয়নিক ফর্ম অফ আয়রন, এবং এটাকে বলে হচ্ছে ফেরিক। কপার দুটো আয়নিক ফর্মে থাকতে পারে, Cu+, একটা প্লাস চার্জ, এটা হচ্ছে Cu+, Cu+2, এটা হচ্ছে কিউপ্রিক। মনে রাখবে কিউপ্রিক। সব কটা কিন্তু এরকম হয় না, সব ধাতুতে হয় না, কয়েকটা ধাতুতে সেই ধাতুটা দুটো চার্জ এর আয়ন হিসেবে থাকতে পারে। তাহলে আয়রনের ফেরাস ফেরিক, কপারের কিউপ্রিক, সেরকমই মার্কিউরির হচ্ছে মার্কিউরাস Hg2+, আর Hg2+। এই মার্কিউরাস, এটা মনে রাখবে, এটা Hg2 লেখা হয়, Hg2+ মার্কিউরাস, আর মার্কিউরিক হচ্ছে Hg2+। Sn হচ্ছে Sn2+ ট্যানাস, আর Sn4+ হচ্ছে স্ট্যানিক। তাহলে এইটা আরেকটা জিনিস জানলে। তাহলে এইখানে তুমি দেখো, এইটা হচ্ছে Fe+2 আর Cl। তাহলে এইটাকে ব্যালেন্স করার জন্য, চার্জ ব্যালেন্স করার জন্য কতগুলো ক্লোরিন লাগবে? দুটো ক্লোরিন, তাহলে FeCl2 হবে। তাহলে FeCl2 দেখো, একটা +2 আর দুটো ক্লোরিন, এক একটা থেকে -1, তাহলে FeCl2। এইটা হচ্ছে ফেরাস ক্লোরাইড। এবার দেখো ফেরিক ক্লোরাইড, ফেরিক মানে হচ্ছে Fe+3, তাহলে তার ক্লোরাইড, তার মানে কতগুলো Cl লাগবে? 3টে। তাহলে এর যৌগটার আয়নিক কম্পাউন্ডটার ফর্মুলা কি হবে? FeCl3, তার মানে +3 এখান থেকে, আর Cl-, 3টে Cl। তাহলে এখানে হচ্ছে FeCl3। কিউপ্রাস ক্লোরাইড হচ্ছে Cu+1, কিউপ্রাস অক্সাইড Cu+1O-2, তাহলে ও এর এক একটার ওপর -2 আছে, সেটাকে ব্যালেন্স করতে কতগুলো Cu লাগবে? দুটো Cu লাগবে। তাহলে 2 Cu+1 আর একটা O থেকে -2, তাহলে Cu2O, এটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড। কিউপ্রিক অক্সাইড তাহলে কি হবে? কিউপ্রিক জানো Cu+2 অক্সিজেন হচ্ছে -2, তাহলে খুবই সহজ, +2 -2, তাহলে Cuo, এইটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড। মার্কিউরাস ক্লোরাইড, মার্কিউরাস জানো, তার ফর্মুলা হচ্ছে Hg2+2, তাহলে Hg2+2 Cl- কতগুলো Cl- লাগবে? দুটো Cl- লাগবে, কারণ এখানে দুটো প্লাস চার্জ আছে। তাহলে Hg2Cl2 হচ্ছে এর ফর্মুলা, এবং এইটা হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড। ঠিক আছে? তাহলে এই শূন্যস্থানগুলো তোমরা নিজেদের বইয়ে বসে বসে এইগুলো পূরণ করে নিচ্ছ, এটাই ভাবছি, কিন্তু বলেছি যে বইটা নিয়ে বসলে সঙ্গে সঙ্গে শূন্যস্থানগুলো পূরণ করে নেওয়া যাবে। এইবার আরেকটা জিনিসে আসা যাক, সেইটা হচ্ছে যে এই যে আয়নিক কম্পাউন্ডে ক্যাটায়ন বা আনায়ন, যেটা ধনাত্মক আর ঋণাত্মক, এরা সবসময় একটা ধরনের এলিমেন্ট দিয়ে তৈরি হবে, সেইটার কোনো মানে নেই। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন আয়নিক কম্পাউন্ডে একাধিক
মৌল দিয়ে তৈরি হতে পারে। যেরকম দেখো অ্যামোনিয়াম আয়ন, এটা কিন্তু একটা ক্যাটায়ন, কিন্তু এর মধ্যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটোই আছে, NH4+। নাইট্রেট আয়ন, এইটা হচ্ছে একটা অ্যানায়ন, কিন্তু এর মধ্যে নাইট্রোজেন আর 3টে অক্সিজেন, NO3-। কার্বনেট আয়ন, CO3, C আছে, O আছে, দু ধরনের অধাতু আছে দেখো, CO3-2। সালফেট, SO4-2। হাইড্রক্সাইড, OH-। বাইকার্বনেট আরেকটা অ্যানায়ন, HCO3-। ফসফেট হচ্ছে PO4, একটা ফসফরাস, 4টে অক্সিজেন, এইগুলো মিলে কিন্তু একটা অ্যানায়ন তৈরি হয়েছে। সেই অ্যানায়নটার ওপরে চার্জ কি, সেটা হচ্ছে -3। এইগুলো কিন্তু সব মনে রাখতে হবে। এটা হচ্ছে ফসফেট। আর এই আরেকটা মূলক হচ্ছে সালফেট, এইটাও তুমি অ্যানায়ন হিসেবে দেখতে পাবে আয়নিক কম্পাউন্ডে। এটা হচ্ছে SO3-2, SO3-2, এটা হচ্ছে সালফাইড। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়াম এইগুলো হচ্ছে সবই হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন এখানে, কিন্তু একটা এলিমেন্ট দিয়ে তৈরি নয়, দুটো ভিন্ন ধরনের এলিমেন্ট দিয়ে তৈরি। এইগুলোকে বলা হয় হচ্ছে মূলক বা র্যাডিক্যাল। মূলক বা র্যাডিক্যাল মনে রাখবে। তাহলে আমরা কয়েকটা কম্পাউন্ড দেখব। দেখো Fe+2, তার মানে ফেরাস, আর এখানে কি সালফেট, এটা হচ্ছে একটা মূলক, সেইটার ওপরে নেট চার্জ হচ্ছে SO4-2। তাহলে খুব সহজ, +2-2 ফেরাস সালফেট। এইবার দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট, Al+3 NO3-1। তাহলে কি হবে, 3টে NO3 লাগবে, তাহলে AlNO3, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে NH4NO3, এই দেখো অ্যামোনিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম ফসফেট হচ্ছে Ca+2, তার মানে কতগুলো লাগবে, ফসফেটে যদি -3 থাকে তাহলে -3, তার মানে যদি তুমি দুটো এরকম নাও তাহলে 3 দুগুণে 6, তাহলে -6। আর এইখান থেকে যদি তুমি 3টে নাও ক্যালসিয়াম, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে +6, তাহলে একমাত্র একটা নিউট্রাল যৌগ তৈরি হতে পারে। তাহলে Ca3, 3টে ক্যালসিয়াম আর 2টো ফসফেট, এইটা কিন্তু একটা র্যাডিক্যাল। এই দুটো মিলে হচ্ছে মানে একটা যৌগ তৈরি হলো। তাহলে সরণিতে প্রত্যেক ক্যালসিয়ামের জন্য 2টো ক্লোরাইড জাতীয় কথা হলে আনুপাতিক হিসেবে কথা হলো। এরা সকলেই কিন্তু এই আয়নিক যৌগ, ঠিক আছে। এবং সুতরাং এই আয়নিক যৌগগুলোতে মনে রাখতে হবে এই যে Ca বা Cl বা Na বা Cl, এইগুলো কিন্তু কোনোটাই অণু অবস্থায় নেই, এরা আয়ন অবস্থায় আছে, ঠিক আছে। এবং এরা এমনভাবে যৌগ তৈরি করেছে যাতে নেট চার্জটা হচ্ছে 0, ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলিয়ে। তাহলে এইটা তোমরা বুঝতে পারলে। এইবার আমরা যাব হচ্ছে আরেক ধরনের যৌগ, সেটা হচ্ছে সমযোজী যৌগ। তাহলে যৌগ ক ধরনের হয়, 2 ধরনের, একটা হচ্ছে আয়নিক যৌগ আর আরেকটা হচ্ছে সমযোজী যৌগ। এরা কিন্তু আয়ন দিয়ে তৈরি নয়, এখানেও দুটো একাধিক মৌলের দিয়ে এটা তৈরি, কিন্তু তারা এই যে যৌগের মধ্যে তারা আয়ন হিসেবে তৈরি নয়, আয়ন হিসেবে তাদের অস্তিত্ব নয়। তাহলে এই মৌলগুলো তারা আয়ন দিয়ে তৈরি এবং অণুর কোনো অস্তিত্ব নেই, এটা কি আয়নিক যৌগ। কিন্তু অনেক পদার্থই আছে এই যাদের কথা বলছি সমযোজী যৌগ, যারা আয়ন দিয়ে, যেটা বলছিলাম না যে তৈরি নয়, এইখানে অণুর অস্তিত্ব কিভাবে আছে। তাহলে আমাদের এরকম সমযোজী যৌগ কি আমাদের চারিদিকে জীবনে আছে? হ্যাঁ, একদম চারিদিকে আছে। দেখো জল, সেটা একটা সমযোজী যৌগ, এটা কিন্তু আয়ন দিয়ে তৈরি নয়, H2O। মৌলিক কোনো গ্যাস যেরকম হাইড্রোজেন, 2টো হাইড্রোজেন দিয়ে তৈরি, দেখো নাইট্রোজেন 2টো নাইট্রোজেন অণু দিয়ে তৈরি, ক্লোরিন 2টো ক্লোরাইড Cl অণু দিয়ে তৈরি, এরা কিন্তু আয়নিক নয়, এরাও কিন্তু সমযোজী যৌগ। গ্যাসীয় যৌগ ধরো এরকম CH4, মিথেন, একটা কার্বন 4টে হাইড্রোজেন। অ্যামোনিয়াম, একটা নাইট্রোজেন 3টে হাইড্রোজেনের সঙ্গে জুড়ে আছে, এদের ওপর কিন্তু কোনো চার্জ নেই। হাইড্রোজেন সালফাইড, একটা সালফার 2টো হাইড্রোজেনের সঙ্গে। ফসফিন NH3, কার্বন
কার্বন ডাইঅক্সাইড CO2, ঠিক আছে। এইবার এরা কি করে, তাহলে এদের মধ্যে তো ইলেকট্রন একে অপরকে দিয়ে দিল, সেটা তো হবে না, তাহলে এরা কি করে তৈরি হবে একটু দেখে নিই। হাইড্রোজেন পরমাণু থেকে হাইড্রোজেন অণু H থেকে H2 কি করে তৈরি হবে? আমরা জানি যে হাইড্রোজেনের নিউক্লিয়াস, একটা প্রোটন আছে, কোনো নিউট্রন নেই, একটা ইলেকট্রন চারিধারে ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো, তাই না? হ্যাঁ, একটা প্রোটন আছে, চারিধারে একটা করে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি হবে? তাহলে হাইড্রোজেনের এই দুটো হচ্ছে হাইড্রোজেনের পরমাণু, তাহলে এই দুটো পরমাণু কি করবে? এই যে ইলেকট্রন আর এই যে ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনকে শেয়ার করে নেবে। এরা একে অপরকে এই ইলেকট্রনটা দিয়ে দিল এরম হবে না, এরা ইলেকট্রন দুটোকে দুজনেই এরা ভাগাভাগি করে নেবে, ঠিক আছে। এবার ভাগাভাগি করে নিলে কোনো ক্যাটায়ন অ্যানায়ন কিন্তু তৈরি হলো না, কিন্তু একটা যৌগ তৈরি হয়ে গেল। এইটাকে বলা হয় হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তাহলে এখানে কি হলো? দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে H2 অণু তৈরি হলো, এবং প্রত্যেকটা থেকে একটা ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড় গঠিত হলো। ইলেকট্রন জোড়কে আমরা ইলেকট্রন জোড় দুটোকে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস দিয়েই সমানভাবে দুটো নিউক্লিয়াসই এই দুটো ইলেকট্রনকে সমানভাবে আকৃষ্ট করছে, এবং দুটো পরমাণুই ইলেকট্রন জোড়টাকে সমান ভাবে ভাগ করে নিয়েছে। সুতরাং কোনোটাই ক্যাটায়ন হয়ে যায়নি, ইলেকট্রনটাকে দিয়ে দেয়নি, এবং কোনোটাই অ্যানায়ন হয়ে যায়নি, ইলেকট্রন নিয়ে সমানভাবে ভাগ করে নিয়েছে। এবং এই জন্য যে এইভাবে যে বন্ধনটা তৈরি হয়েছে সেইটা হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ড। সুতরাং এই ধরনের যৌগগুলো কিন্তু এই যে হাইড্রোজেনের অণুটা তৈরি হলো হাইড্রোজেনের পরমাণু থেকে, সেটা কিন্তু ইলেকট্রন একে অপরকে দিয়ে বা নিয়ে নয়, এটা ইলেকট্রনটাকে শেয়ার করে হচ্ছে, এবং এইটা হচ্ছে একটা সমযোজী যৌগ। তাহলে এখানে দেখো, এই যে ওয়াটার, জল, H2O, এই যে অক্সিজেনের সঙ্গে একটা ইলেকট্রন শেয়ার করে নিয়েছে, এ দেখো প্রত্যেকটা সমযোজী যৌগ। এখানে হচ্ছে মিথেন, একটা কার্বন, সে তার বাইরের যে কক্ষে ইলেকট্রনগুলোকে হাইড্রোজেনের সঙ্গে একটা করে হাইড্রোজেনের সঙ্গে শেয়ার করে নিয়েছে, ঠিক আছে। তাহলে CH4 মিথেন তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু সমযোজী যৌগ। NCl3 দেখো সমযোজী যৌগ, ঠিক আছে, শেয়ার করে নিয়েছে ইলেকট্রনের যে কক্ষগুলো, সেইগুলো একে অপরের সঙ্গে ওভারল্যাপ করেছে এবং শেয়ার করে নিয়েছে, ভাগাভাগি করে নিয়েছে। সুতরাং এর ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে তৈরি নয়, কিন্তু এইগুলো হচ্ছে সমযোজী যৌগ। CCl4 এইটা হচ্ছে আরেকটা হচ্ছে উদাহরণ সমযোজী যৌগের। এইটা তোমরা আবার দেখতে পাবে যে এইবার ইয়েটা হচ্ছে, কথাটা হচ্ছে, প্রশ্নটা আসছে হলো আরেকটা জিনিসের, সেটা হচ্ছে যোজ্যতা। যোজ্যতা ইংরেজি হচ্ছে ভ্যালেন্সি। তাহলে কোনটাকে আমি এখানে কোনটাকে মাঝখানে নেব? তাহলে মানে এই যে যৌগটা আমি দেখতে পাচ্ছি, এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা হবে সেইটা এই সমযোজীর মধ্যে সেন্ট্রাল অ্যাটম বাছার জন্য অণুর মধ্যে যে মৌলের যোজ্যতা বেশি, নিশ্চয়ই সেই মৌলের পরমাণু মাঝখানে ও অন্যান্য মৌলের পরমাণুরা চারপাশে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে যখন 2 বা 3 ধরনের মৌলের দুইয়ের বেশি পরমাণু একত্রিত হয়ে সমযোজী অণু গঠন করে, যেটা এখানে করেছে ধরো মিথেনে, তখন তাদের মধ্যে সাধারণত সব মৌলের যোজ্যতা সমান হয় না। যোজ্যতা মানে হচ্ছে ভ্যালেন্সি। এইখানে তোমরা জানো, এটা জেনে নাও যে কার্বনের এখানে ভ্যালেন্সি হচ্ছে 4টে হাত আছে দেখো, আর হাইড্রোজেনের ভ্যালেন্সি 1। তাহলে কোনটাকে মাঝখানে বসানো হবে? কার্বনকে মাঝখানে বসানো হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা বন্ড মানে কি আমরা আগেই দেখেছি, প্রত্যেকটা বন্ড মানে হচ্ছে একটা ইলেকট্রন পেয়ার এই যে সমানভাবে ভাগ করে নিয়েছে, শেয়ার করে নিয়েছে, প্রত্যেকটা বন্ড হচ্ছে একজোড়া ইলেকট্রন এরকমভাবে ভাগাভাগি করে নেওয়া, সেটা হচ্ছে এক একটা বন্ড। এবার তুমি দেখো এই সমযোজী যৌগগুলো দেখো, আমি দেখিয়েছি জলে অক্সিজেন মাঝখানে, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2,
সেই আর হাইড্রোজেনের যোজ্যতা 1, সেই জন্য অক্সিজেন মাঝখানে আর দুদিকে দুটো হাইড্রোজেন। আচ্ছা H2S, এসেরও যোজ্যতা হচ্ছে 2, তাহলে মাঝখানে এস আর দুটো হাইড্রোজেনের সঙ্গে সমযোজী যৌগ। নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3, তাহলে নাইট্রোজেন মাঝখানে 3টে হাইড্রোজেন। ফসফরাসের যোজ্যতা হচ্ছে 3, তাহলে ফসফরাস মাঝখানে 3টে হাইড্রোজেন। CH4 মিথেনের কার্বনের যোজ্যতা হচ্ছে 4, তাহলে কার্বনটাকে তুমি মাঝখানে রাখো, 4টে দেখো, তাহলে 4টে হাতে 4টে হাইড্রোজেনের যোজ্যতা 1, তাহলে মিটে গেল। কার্বন টেট্রাক্লোরাইড, কার্বনের যোজ্যতা 4, তাহলে আর ক্লোরাইডের যোজ্যতা হচ্ছে 1, তাহলে কার্বনকে মাঝখানে রেখে চারদিকে দেখো 4টে ক্লোরাইড। তাহলে এখানে অণুতে কটি সমযোজী বন্ধন আছে? 4টে বন্ধন আছে, দেখবে সব যতগুলো বন্ড ততগুলো বন্ধন। নাইট্রোজেন ট্রাইক্লোরাইড NCl3, ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3, ক্লোরাইডের 1, তাহলে মাঝখানে N আর Cl 3। আর ফসফরাস ট্রাইক্লোরাইড ফসফরাস Cl3, তাহলে ফসফরাস হচ্ছে যোজ্যতা হচ্ছে 3, তাহলে ফসফরাস মাঝখানে 3টে ক্লোরাইড, ঠিক আছে, তাহলে PCl3, এটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড। তাহলে এইভাবে তোমরা অনেক কিছু কটা জিনিস জানলে। তোমরা এই পুরো ক্লাসটায় তোমরা প্রথমে পরমাণু কাকে বলে, পরমাণু কি দিয়ে তৈরি, পরমাণুর মডেলগুলো কি, পরমাণু থেকে কি করে অণু তৈরি, মানে পরমাণু থেকে কি করে পরমাণুগুলো এসে কাছাকাছি এসে এবং বন্ড তৈরি করে কি করে তারা কম্পাউন্ড তৈরি করে, এবং কম্পাউন্ড বা যৌগ কত ধরনের হয় আমরা দেখলাম যে সেটা আয়নিক কম্পাউন্ড হতে পারে বা সমযোজী যৌগ হতে পারে, সেটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। এবং আমরা আয়নিক কম্পাউন্ডেরও কিছু অনেকগুলো উদাহরণ দেখেছি। কি করে দেখেছি যে তাদের পুরো চার্জটা যেন 0 হয়, সেইভাবে কি করে ফর্মুলা তৈরি হয়। আর এইখানে আমরা দেখলাম যে সমযোজী যৌগে ফর্মুলাগুলো তাদের যোজ্যতা অনুযায়ী কিভাবে লিখতে হয়। ঠিক আছে, এরপরে আমরা এর পরের চ্যাপ্টারটা এরপরে করব। ঠিক আছে।